হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতি ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো এখানে রয়েছে সামাজিক গোষ্ঠী কাকে বলে। তো সামাজিক গোষ্ঠী কাকে বলে এই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে আলোচনার বিষয়ে ফিরে যাই। প্রথমেই কিন্তু সামাজিক গোষ্ঠীর ধারণা দেওয়া হয়েছে, ছোট্ট একটি সংক্ষেপে ধারণা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? যে মানুষ সামাজিক জীব হিসেবে একাকী জীবনযাপন করতে পারে না। অর্থাৎ কি, সামাজিক জীব, মানুষকে কিন্তু সামাজিক জীব বলা হয় এবং একজন মানুষ কিন্তু সামাজিক জীব হিসেবে একাকী, অর্থাৎ একা কিন্তু জীবনযাপন করতে পারে না। জীবনের নানাবিধ সামাজিক চাহিদা এবং উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কিন্তু মানুষ সামাজিক গোষ্ঠীর সদস্য হয়। ঠিক আছে, তাহলে কি ধারণার মধ্যে কিন্তু সংক্ষেপে এখানে কিন্তু সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে সামাজিক গোষ্ঠী সম্পর্কে। তারপরে কি, সমাজ বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গিতে যে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাগুলি কি কি রয়েছে চলো দেখে নিই। ম্যাকাইভার ও পেজ কি বলেছেন? যে সামাজিক সম্পর্কের বন্ধনের ক্ষেত্রে পরস্পরের সঙ্গে সামাজিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ ব্যক্তিবর্গের যে কোনো সমষ্টিকেই কিন্তু হলো গোষ্ঠী বলা হয়। তাহলে এই বিষয়টি কে বলেছেন? ম্যাকাইভার ও পেজ কিন্তু বলেছেন। সমাজ পারস্পরিক সম্পর্কের একটি জটিল কাঠামো যা গড়ে ওঠে প্রত্যক্ষ মিথস্ক্রিয়াকে কেন্দ্র করে। তাহলে কি, সমাজ কি পারস্পরিক সম্পর্কের একটি জটিল কাঠামো যা কি গড়ে ওঠে প্রত্যক্ষ মিথস্ক্রিয়াকে কেন্দ্র করে। তারপরে কি রয়েছে? অকবার্ন এবং নিমকোভ কি সংজ্ঞা দিয়েছেন? যে যখনই দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয় এবং একে অপরের ওপর প্রভাব বিস্তার করে তখনই কিন্তু তাদের নিয়ে একটি সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। তাহলে কি বলেছেন অকবার্ন এবং নিমকোভ? বলেছেন যে যখনই দুই বা ততোধিক ব্যক্তি, ঠিক আছে, একত্রিত হয় এবং কি একে অপরের ওপর প্রভাব বিস্তার করে বিভিন্ন চাহিদা উদ্দেশ্যের ওপর ভিত্তি করে, তখনই কিন্তু তাদের নিয়ে একটি গোষ্ঠী, অর্থাৎ কি সামাজিক গোষ্ঠী গড়ে ওঠে। তাহলে কি, A.W. গ্রিন এবং জি স্পার্টও কিন্তু সমার্থক অভিমত ব্যক্ত করেছেন এই বিষয়ে। ঠিক আছে, অর্থাৎ কি অকবার্ন এবং নিমকভ যে বিষয়টি বলেছেন তারাও কিন্তু সেই বিষয়টিকে কিন্তু সমর্থন করেছেন। তারপরে কি, সামাজিক গোষ্ঠীর মূল কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু তোমাদের সঙ্গে পয়েন্ট আকারে আমি আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা কি রয়েছে? ব্যক্তি সমষ্টি। সামাজিক গোষ্ঠী হলো নির্দিষ্টভাবে পরস্পর সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গের একটি দৃশ্যমান একটি সমষ্টি। তারপরে কি বলা হয়েছে বৈশিষ্ট্যে? ব্যক্তিত্ব বিকাশ। অর্থাৎ কি সামাজিক গোষ্ঠী হচ্ছে শিশু বা ব্যক্তির সুস্থ ব্যক্তিত্ব, সামাজিক বিকাশ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু গোষ্ঠী অনুঘটকের কাজ করে থাকে। তারপরে কোন বিষয় বলা হয়েছে? যৌথ উদ্দেশ্য। গোষ্ঠীর প্রত্যেক সদস্য কোনো একটি সাধারণ উদ্দেশ্য ও স্বার্থ অর্জনের জন্য একযোগে কিন্তু কাজ করে। তারপরে কি রয়েছে? আমরাবোধ। এই যে সামাজিক গোষ্ঠীর মধ্যে কিন্তু আমরাবোধ থাকে। কি বলা হয়েছে? সদস্যদের মধ্যে পারস্পরিক গভীর একাত্মতা এবং আমরাবোধ গভীরভাবে কিন্তু কাজ করে, যেটা আমি প্রথমেই বললাম। তারপরে কি? গতিশীলতা। সামাজিক গোষ্ঠী কখনো সম্পূর্ণ স্থিতিশীল বা কি হয়েছে এখানে? অনড় নয়। যুগের সাথে এটি যথেষ্ট পরিবর্তনশীল এবং গতিশীল। তাহলে কি সামাজিক গোষ্ঠীকে কিন্তু গতিশীল বলা হয়েছে, অর্থাৎ আমাদের সমাজ কিন্তু ধীরে ধীরে কিন্তু উন্নত হচ্ছে। সেই উন্নত সমাজের সাথে সাথে কিন্তু আধুনিক বিভিন্ন কিন্তু বিষয়ে কিন্তু উন্নতি ঘটানো হচ্ছে। সেই কারণে কিন্তু একে কিন্তু কি বলা হয়েছে? সামাজিক গোষ্ঠীকে গতিশীলতা বলা হয়েছে। তারপর কি? আচরণ নিয়ন্ত্রণ। গোষ্ঠীর তার নিজস্ব অলিখিত বা লিখিত রীতিনীতির দ্বারা সদস্যদের সমাজসম্মত আচরণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে এই ছিল তোমাদের বৈশিষ্ট্য। এখানে কটি বৈশিষ্ট্য আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা বৈশিষ্ট্য নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে কি সামাজিক গোষ্ঠীর কি কি প্রকারভেদ রয়েছে, অর্থাৎ সামাজিক গোষ্ঠীকে কোন কোন ভাগে ভাগ করা হয় সেই বিষয় নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো প্রথমে কি রয়েছে এখানে? কুলি, সামনার ও কি এলউডের বিভাজন, অর্থাৎ কি প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কি প্রাথমিক গোষ্ঠী এবং গৌণ গোষ্ঠী, অর্থাৎ শ্রেণী বিভাগের মধ্যে কিন্তু এটা পড়ে। তাহলে কি সমাজতত্ত্ববিদ চার্লস হর্টন কুলি, অর্থাৎ কি C.H. কুলি কিন্তু কি বলেছেন? সম্পর্কের গভীরতার ভিত্তিতে এটি ভাগ করেন। অর্থাৎ কি বলেছেন C.H. কুলি কিন্তু কি বলেছেন? কুলি সম্পর্কের গভীরতার ভিত্তিতে কিন্তু এটি ভাগ করেছেন। মুখোমুখি আন্তরিক সম্পর্ক হলো প্রাথমিক গোষ্ঠী, যেমন কি পরিবার,
পরোক্ষ ও আনুষ্ঠানিক সম্পর্ক হলো গৌণ গোষ্ঠী, যেমন কি শ্রমিক সংগঠক। অর্থাৎ কি এখানে কিন্তু উদাহরণস্বরূপ কিন্তু দেওয়া রয়েছে। তারপরে কি অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী রয়েছে, এটি কাকে বলা হয়? দেখো সমাজবিজ্ঞানী উইলিয়াম গ্রাহাম সামনার অর্থাৎ কি WG সামনার তার কি এখানে ফোকওয়েস গ্রন্থে এই দুটি গোষ্ঠীর কিন্তু ধারণা দেন। অর্থাৎ কি অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠীর ধারণা দেন। নিজের পাড়া বা গ্রাম হলো অন্তর্গোষ্ঠী, যেমন কি আমরা বোধ কিন্তু এর মধ্যে প্রবল থাকে। এর বাইরের দলগুলো হচ্ছে কি বহির্গোষ্ঠী। তাহলে কি অন্তর্গোষ্ঠী কারা? অন্তর্গোষ্ঠী হচ্ছে যেমন যাদের মধ্যে কি আমরা বোধ থাকে। বহির্গোষ্ঠী কারা? এর বাইরে যে দলগুলি রয়েছে তাকে কিন্তু বহির্গোষ্ঠী বলা হয়। তারপরে কি রয়েছে? ঐচ্ছিক ও অনৈচ্ছিক গোষ্ঠী। কি বলেছে? সমাজবিজ্ঞানী CA এলুট অর্থাৎ CA এলুট কি এই ভাগটি করেন। ঠিক আছে, ঐচ্ছিক ও অনৈচ্ছিক গোষ্ঠী এই ভাগটি কিন্তু তিনিই করেন। কে? CA এলুট। তারপরে কি সদস্যপদ গ্রহণ যখন ব্যক্তির সম্পূর্ণ নিজের ইচ্ছাধীন হয় তা হলো ঐচ্ছিক গোষ্ঠী, যেমন কি ক্লাবের সদস্যপদ। আর জন্মসূত্রে নির্ধারিত হলে তা হলো অনৈচ্ছিক, যেমন কি পরিবার। তাহলে কি ঐচ্ছিক গোষ্ঠী কি? ঐচ্ছিক গোষ্ঠী হচ্ছে এমন একটি গোষ্ঠী যেখানে কি ব্যক্তিরা কি করে, তাদের নির্দিষ্ট লক্ষ্যের ওপর ভিত্তি করে কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী সে একটি গোষ্ঠী তৈরি করে এবং ইচ্ছে অনুযায়ী কিন্তু সেখান থেকে পদত্যাগও করতে পারবে। সেখানে কি এখানে কিন্তু উদাহরণস্বরূপ কি দেওয়া রয়েছে? ক্লাবের সদস্য পদের কথা বলা হয়েছে। তারপরে দেখো কি আছে এখানে? সমাজতাত্ত্বিক প্রকারভেদের একটি ছক দেওয়া আছে। ছকের মধ্যে কি কি বিষয় রয়েছে ব্যাখ্যাও কিন্তু এখানে দেওয়া আছে। বিভিন্ন বিভাজনের নাম, অর্থাৎ সমাজে যে বিভিন্ন বিভাজন সেই বিভাজনের নামগুলি দেওয়া রয়েছে। প্রবক্তা অর্থাৎ সমাজ বিজ্ঞানীদের নাম দেওয়া রয়েছে এখানে, এবং কি তারা কি প্রধান ব্যাখ্যা এবং বাস্তব উদাহরণ দিয়েছে সেই বিষয়টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ তিনটি কিন্তু ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমে দেখো বিভাজনের নাম সমূহে প্রথমে হয়েছে প্রতিষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক কথা কিন্তু বলা হয়েছে। তাহলে কি সমাজবিজ্ঞানী CA এলুট কি বলেছেন? যেখানে নির্দিষ্ট প্রতিষ্ঠানিক নিয়ম কানুন থাকে তা প্রতিষ্ঠানিক গোষ্ঠী, যেমন কি স্কুল কলেজ। নিয়মহীন গোষ্ঠী হলো কি অপ্রাতিষ্ঠানিক, যেমন কি ভিড়, যাকে বলা হয় ভিড় বা হচ্ছে কোলাহল যেটাকে বলা হয়। তারপরে কি রয়েছে? স্থায়ী ও স্বল্পস্থায়ী গোষ্ঠী সম্পর্কে CA এলুট কি বলেছেন? যে গোষ্ঠীর স্থায়িত্ব দীর্ঘকাল তা স্থায়ী, অর্থাৎ কি যে গোষ্ঠীর স্থায়িত্ব দীর্ঘকাল পর্যন্ত থাকে তাকে কি বলা হয়েছে? স্থায়ী গোষ্ঠী বলা হয়েছে। যেমন কি রাষ্ট্র, উদাহরণস্বরূপ কিন্তু রাষ্ট্রের কথা এখানে বলা হয়েছে। যে গোষ্ঠীর স্থায়িত্ব অত্যন্ত সাময়িক বা ক্ষণস্থায়ী তা হলো কি স্বল্পস্থায়ী, যাকে কি বলা হয়েছে? পথচারী দল। যেমন কি পথে যখন আমরা হাঁটছি তখন কিন্তু অনেকের সাথেই দেখা হচ্ছে, আমরা কিন্তু দেখছি আবার পর মুহূর্তে কিন্তু ভুলেও যাচ্ছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? স্বল্পস্থায়ী একটি গোষ্ঠী বলবো, অর্থাৎ রাস্তার ভিড়কে। তারপরে কি রয়েছে? অনুভূমিক ও উল্লম্ব গোষ্ঠী সম্পর্কে সরোকিন কি বলেছেন? যে মর্যাদাগত শ্রেণীবিন্যাস না থাকলে তা অনুভূমিক, যেমন বন্ধু মহল। ঠিক আছে, যেমন কি উদাহরণস্বরূপ বন্ধু মহলের কথা বলা হয়েছে। মর্যাদাগত কি স্তরবিন্যাস ও পদমর্যাদা থাকলেও তা উল্লম্ব, যেমন কি প্রশাসনিক দলগুলি যে রয়েছে সেই দলগুলিকে উদাহরণস্বরূপ বলা হয়েছে। তারপরে কি বংশগতিক ও সমাবিষ্ট সমাবিষ্টতে কি এখানে আনহনি গিডেন্স কি বলেছে? আর্নি গিডেন্স বা হচ্ছে কি আনহনি গিডেন্স কিন্তু এখানে বলা হয়েছে। সমাজ বিজ্ঞানীর কিন্তু এটি একটা নাম। তারপরে কি তিনি কি বলেছেন? জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবে পাওয়া সদস্য হলো বংশগতিক, যেমন কি জাতি, অর্থাৎ জাতি যে থাকে সেটা কিন্তু আমরা জন্মগতভাবেই পেয়ে থাকি। তাই কি বলা হয়েছে? এখানে কিন্তু জাতিকে একটি উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে বংশগতির। স্বেচ্ছায় অর্জিত দল বা সংগঠন হলো সমাবিষ্ট গোষ্ঠী। অর্থাৎ দেখো এখানে যেমন ঐচ্ছিক গোষ্ঠী বলা হয়েছে, ঐচ্ছিক গোষ্ঠী এবং কি এখানে রয়েছে দেখো সমাবিষ্ট গোষ্ঠী কিন্তু একই বিষয়। ঠিক আছে, যেটা কি ইচ্ছাকৃতভাবে কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তারপরে দেখো অনন্য গুরুত্বপূর্ণ সামাজিক শ্রেণীসমূহ। দেখো বিভিন্ন শ্রেণীসমূহের সঙ্গে কিন্তু তোমাদের পরিচিত করালাম। তারপরে কি আরো কিছু গুরুত্বপূর্ণ সামাজিক শ্রেণীসমূহ রয়েছে সেই বিষয়ে নিয়ে কিন্তু এখন আলোচনা করব। যেমন কি পার্ক, বার্জেট ও টনিস। আঞ্চলিকতা ও জনসম্প্রদায়ের কথা কি বলেছে? যে আঞ্চলিক বনাম অআঞ্চলিক গোষ্ঠী। পার্ক ও বার্জেসের মতে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকলে তা আঞ্চলিক, যেমন কি রাষ্ট্র। সীমানা না থাকলে
ও আঞ্চলিক, যেমন কি জাতিভেদ প্রথার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে কি রয়েছে, এফ টনিস সামাজিক গোষ্ঠীকে কিন্তু জনসম্প্রদায়, ঠিক আছে, জনসম্প্রদায় এবং কি সংঘ, কি বলেছে, জনসম্প্রদায় ও কি সংঘ এ ভাগ করেছেন। তাহলে এই দুটি ভাগে কিন্তু ভাগ করেছেন। তারপরে কি রয়েছে, সিমেল ও বিধিবদ্ধতা, অর্থাৎ কি আকৃতি ও নিয়ম কানুনের ভিত্তি, দ্বৈত ত্রয়ী গোষ্ঠী এবং কি বিধিবদ্ধ এবং কি অবিধিবদ্ধ গোষ্ঠী। দ্বৈত ও ত্রয়ী গোষ্ঠী কাকে বলা হয়েছে, জর্জ সিমেল আকৃতির ভিত্তিতে এটি ভাগ করেছেন। দুটি জনবিশিষ্ট দল হচ্ছে কি দ্বৈত, এবং 3 জনবিশিষ্ট দলকে কি বলা হয়, ত্রয়ী গোষ্ঠী। ঠিক আছে, দ্বয়ী গোষ্ঠী এবং কি ত্রয়ী গোষ্ঠী। তারপরে কি বিধিবদ্ধ অবিধিবদ্ধ গোষ্ঠীর কথা এখানে দেওয়া রয়েছে। সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক নিয়মের অধীন দল হলো বিধিবদ্ধ গোষ্ঠী। ঠিক আছে, যাকে কি ফর্মাল গ্রুপ বলা হয়, এবং সম্পূর্ণ স্বাধীনভাবে মেলামেশার সুযোগ থাকলে সেটাকে কিন্তু অবিধিবদ্ধ অর্থাৎ কি ইনফর্মাল কিন্তু গ্রুপ বলা হয়। তাহলে এখানে কিন্তু তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। এই যে সামাজিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠীর বিভিন্ন শ্রেণী বিভাগ, তারপরে এর বিভিন্ন একটি ছক দিলাম, কি এখানে কিন্তু সমাজ বিজ্ঞানীদের নামও রয়েছে এবং তারা কি ব্যাখ্যা দিয়েছেন, কি উদাহরণ দিয়েছেন সেই বিষয়ে রয়েছে। তারপরে কি কুলি, সামনার ও এলিউটের বিভিন্ন বিভাজনের কথা বলা হয়েছে, এমনকি এখানে ভাগ রয়েছে প্রাথমিক গোষ্ঠী, তারপরে অন্তর্গোষ্ঠী, গৌণ গোষ্ঠী, বহির্গোষ্ঠী, ঐচ্ছিক গোষ্ঠী, অনৈচ্ছিক গোষ্ঠী। ঠিক আছে, বিভিন্ন প্রকারভেদ নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এবং আমার আলোচনার যে বিষয় ছিল সেটা কিন্তু আজকে এতটুকুনি ছিল। তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু আমাদের সঙ্গে, এখানে দেখো 2টি নাম্বার দেওয়া রয়েছে, এই 2টি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু কোনো সমস্যা হলে সেটাকে আমাদের জানাতে পারো। তো আজকের মতো এতটুকুনি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।